হ্যালো বন্ধুরা, আমি সৌভিক আর তোমরা শুনছো ভূতালাপ। এই চ্যানেলে প্রতি সপ্তাহে আমি নিয়ে আসি তোমাদের জন্য দুটো করে বাস্তব ভয়ের ঘটনা। এই চ্যানেলে এত বড় আর ভয়ের ঘটনা এই প্রথম শোনানো হচ্ছে। এখন আমি ঘরে একা, আর এই মুহূর্তে তোমাদের সঙ্গে এই ঘটনাটা শেয়ার করতে চলেছি। আমি যেটা অনুভব করছি এই মুহূর্তে সেটা যেন তোমরাও অনুভব করতে পারো, সেই চেষ্টাই করছি। তাই আলোর সুইচটা নিভিয়ে দাও, দরজাটা বন্ধ করো আর নিঃশব্দে বসো, কারণ ভয় এসে এখন পাশে বসবে। আজকের ওই ঘটনাটি আমার সাথে শেয়ার করেছে বাংলাদেশ থেকে আমাদেরই এক প্রিয় শ্রোতা প্রশান্ত শিকদার, জেলা কুড়িগ্রাম। আজকের ঘটনা শুরু করার আগে কিছু কথা বলতে চাই। ঘটনায় উল্লেখিত বাক্য কোনো ধর্ম, জাতি বা ব্যক্তিকে আঘাত করার উদ্দেশ্যে বলা হয়নি। দুর্বল হৃদয় ব্যক্তি ও শিশুরা এই ঘটনা থেকে দূরে থাকুন এবং বাকিরা হেডফোন ইউজ করুন। ঘটনাটি একদম তার নিজের জীবনের সত্যি অভিজ্ঞতা। ঘটনাটি ঘটেছিল তার মা, বাবা এবং ভাইয়ের সাথে। চলো শুনে নি প্রশান্তের মুখে বলা নিজের পরিবারের ওপর জিন চালানের ঘটনা। চলো বন্ধুরা, শুরু করা যাক। আমার ভাই সুশান্ত আমাদের বাড়ির ছোট ছেলে। বাড়িতে থাকতাম আমি, আমার ভাই, বাবা আর মা। আমাদের সবার খুব আদরের ছেলে ছিল আমার ভাই সুশান্ত। আমার থেকে প্রায় 5 বছরের ছোট। আমরা সবাই ওকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতাম। এক কথায় ও ছিল আমাদের পরিবারের মুখে হাসি ফোটানোর চাবিকাঠি। পড়াশোনাতেও বেশ ভালো ছিল। কলেজে অ্যাডমিশন নেবার ঠিক 3 মাস পরেই হঠাৎ করে কেমন যেন সব বদলে গেল। একদিন দুপুরবেলায় কাউকে কিছু না বলে বাক্স থেকে বেশ করা টাকা নিয়ে কারোর চোখে ধরা না দিয়ে নিঃশব্দে বাড়ি ছেড়ে পালিয়ে গেল। আমরা কেউ কিচ্ছু জানতাম না। কোথায় গেল, কেন গেল, কোনো উত্তর ছিল না আমাদের কারোর কাছে। সবাই তখন চিন্তায় পাগল। আমাদেরই এক কাকা সে সময় পুলিশের ডায়েরিও করে রেখেছিলেন। দিন 3 পর আচমকাই সে ফিরে এলো, আর সঙ্গে করে নিয়ে এলো এক কালো পোশাক পরা অন্য ধর্মের মেয়ে। তাকে নাকি আমার ভাই 3 দিন আগে বিয়ে করে বাড়ি ফেরার সময় কোনোভাবে মেয়ের বাড়ির লোকের হাত থেকে প্রাণে বেঁচে এখান থেকে পালিয়েছিল। এখন ফিরে এসে ও আমাদের সব ঘটনাটা খুলে বলল। আরো বলল মেয়েটার নাম সাবানা, যদিও পরের নামটা এই মুহূর্তে আমার মনে নেই। আমি, বাবা, মা কেউই এই সম্পর্ক মেনে নিতে পারছিলাম না, কারণ সে ছিল অন্য ধর্মের। আর আমাদের পরিবারে নিয়ম অনুযায়ী হিন্দু ধর্ম ছাড়া অন্য কোন ধর্মের মানুষকে বিয়ে করা যায় না। কিন্তু সেই মুহূর্তে একমাত্র প্রাণের টুকরো সুশান্তের কথা ভেবে সাবানাকে ঘরের বউ হিসাবে মেনে নিতে বাধ্য হলাম সবাই। আমাদের বাড়ির উঠোনে ছিল একটা তুলসী মন্দির। আমার মা প্রথম থেকে একটু পুজো অর্চনা বেশি করতেন। দেবদেবীদের ছবি লাগানো ছিল বাড়ির সর্বত্রই। ভাইয়ের বিয়ে হয়েছে সবে 2-3 দিন কেটে যাবার পরেই শুরু হলো বাড়িতে মা আর সাবানার মধ্যে তুমুল অশান্তি। সাবানা হিন্দু না হওয়ার কারণে মাঝে মাঝেই সংসারে কিছু অনিয়ম করে ফেলতো, যা মায়ের একদমই পছন্দ হতো না। এই নিয়ে দিন দিন অশান্তি বাড়তেই থাকে বাড়িতে। এরকমই এক শুক্রবার রাত, তখন প্রায় 10:30। আমাদের এখানে সবাই রাতে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে, যদিও আমার একটু বেশি রাত পর্যন্ত বই পড়ার স্বভাব ছিল। আমি বাথরুম করতে উঠে দেখি হঠাৎ রাতের অন্ধকারে বাড়ির পেছন দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে সাবানা, পরনে এক কালো বস্ত্র। আমি ঘুমের চোখে ভুল দেখেছি এই ভেবে গিয়ে আবার ঘরে শুয়ে পড়লাম। পরের দিন রাতে প্রিয় বইয়ের একটা শেষ অংশ শেষ করতে বেশ দেরি হয়ে যায়। সেদিন আবার বাথরুম থেকে ঘরে ঢোকার সময় দেখতে পাই সাবানাকে। সেই কালো পোশাক পরে রাতের অন্ধকারে বেরিয়ে যাচ্ছে বাড়ির পেছনের দরজা দিয়ে। এবার আমার বেশ সন্দেহ হয়, আর আমিও কোনো কিছু ভেবে দেরি না করে পিছু করতে লাগলাম তার। বেশ কিছুটা অন্ধকারে হেঁটে যাবার পর একটা পুরনো রেল ব্রিজ পড়ে। চাঁদের আলোয় যতটুকু দেখতে পাচ্ছিলাম তাতেই সেই ব্রিজের নিচে
আরো একটু নিচের দিকে নেমে যেতেই আমি থমকে দাঁড়িয়ে গেলাম। চমকে গেলাম আমি সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে। আমি দেখলাম রেল ব্রিজের তলায় অর্ধেক পুড়ে যাওয়া একটা জঙ্গলের ভেতর ঘুটঘুটে অন্ধকারে একটা মোমবাতি জ্বালিয়ে সাভানা পুরনো শুকিয়ে যাওয়া একটা পাথর কাছে দাঁড়িয়ে কি যেন অন্য ভাষায় বিড়বিড় করে বলেই চলেছে, আর বারবার ফু দিচ্ছে সেই শুকিয়ে যাওয়া পাথরটার ভেতর। এই দেখে আমার আর বুঝতে দেরি হলো না যে সাভানা তন্ত্র সাধনা করছিল সেইখানে সেই রাতে। আমি ওখান থেকে এক নিঃশ্বাসে দৌড় মেরে চলে এলাম বাড়ি। এসে সমস্ত ঘটনাটা বাড়িতে বললাম। আমার কথা শুনে বাবা ও মা চমকে গেল, কিন্তু ভাই কিছুতেই বিশ্বাস করছিল না। প্রায় 12:30 নাগাদ সাভানা ফিরে এলো বাড়িতে। বাড়িতে সবাই ওর জন্য জেগে অপেক্ষা করছিলাম। সাভানা বাড়িতে ঢুকতেই শুরু হয়ে গেল উঁচু গলায় মায়ের প্রশ্নের ঝড়। আমার আর বাবার মনেও একটা সন্দেহ বাসা বেঁধেছিল সেই মুহূর্তে সাভানাকে নিয়ে। প্রচন্ড অশান্তির মধ্যেও ভাইকে কিছুতেই আমরা বিশ্বাস করাতে পারছিলাম না যে সাভানা তন্ত্রবিদ্যা করতেই ওখানে গেছিল। এমনকি আমার মুখের পুরো কথাটা শুনেও বিশ্বাস করতে চায়নি ও কিছুই সেদিন। পরের দিন সকাল হতেই সাভানা বাড়ি ছেড়ে চলে যায় এবং পরিবারকে ধ্বংস করে দেবার হুমকিও দিয়ে যায় যাবার সময়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। সুশান্ত নতুন একটা কাজে জয়েন করে। আমিও কাজের সূত্রে দুদিনের জন্য বাড়ির বাইরে চলে যাই। বাইরে থাকাকালীন আমার কাছে বাড়ি থেকে একটা ফোন আসে। ফোনে আমি জানতে পারি মায়ের শরীর খুব খারাপ হয়েছে হঠাৎ করে। ফোন পেয়ে আমি সাথে সাথে ওখান থেকে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফিরে আমি যা দেখলাম তা মুখে বলতে গেলে এখনো শরীরে শিহরণ রয়ে যায়। আমি দেখলাম মায়ের বয়স যেন 46 থেকে হঠাৎ দুদিনে 80 হয়ে গেছে। থাইরয়েড থাকার কারণে মায়ের ওজন বেশ অনেকটাই বেড়ে গেছিল, কিন্তু এর মধ্যে মায়ের ওজন কমে গিয়ে 26 কেজি হয়ে গেছে, যা দেখে আমি রীতিমতন অবাক। বাবা, আমি আর ভাই মিলে মাকে নিয়ে গেলাম কাছের এক সরকারি হাসপাতালে। সেখানে ডাক্তার বললেন, তোমার মায়ের দুশ্চিন্তার কারণে হঠাৎ করে সুগার ফল করে গেছে, আর তাই ওনার শরীরে আচমকা এই বদল। এইভাবে বেশি দিন বাঁচিয়ে রাখা আমাদের পক্ষে সম্ভব নয়। এই শুনে তৎক্ষণাৎ আমরা মাকে নিয়ে চলে গেলাম পাশের গ্রামের এক প্রসিদ্ধ তান্ত্রিকের কাছে। আমার মা বলতো যে কাজ বিজ্ঞান করতে পারে না সে কাজ সম্ভব একমাত্র তন্ত্র সাধনার দ্বারা, যা বিজ্ঞানেরও নাকি ঊর্ধ্বে। সেই প্রসিদ্ধ তান্ত্রিক মাকে প্রথম দেখেই যা বললেন, কিরে আব্দুল, তোকে তো আমি বোতল বন্দি করেছিলাম 2 বছর আগে, তুই আবার ফিরে এলি কিভাবে? এবার কাকে নিয়ে যেতে এসেছিস? সাধু বাবা হঠাৎ আমার মাকে আব্দুল বলে সম্বোধন করতে লাগলো। এই শুনে আমি, বাবা আর ভাই একে অপরের দিকে বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে থাকলাম, আর সাধু বাবাকে জিজ্ঞেস করলাম, কে কে কোথায়? আব্দুল কে? আমরা দেখতে পাচ্ছি না কেন আব্দুলকে? তার উত্তরে সাধু বাবা যা বললেন তা হলো, আব্দুল খুলনা জেলার অনেক শক্তিশালী পুরনো একটা জিন, যাকে আমি 2 বছর আগে বাহাদুরপুরে এক 6 বছর বালকের দেহ থেকে আলাদা করে একটা কাঁচের বোতলে ভাসিয়ে দিয়েছিলাম সমুদ্রে। ওই আবার ফিরে এসেছে। ওকে তোমরা এমনি দেখতে পাবে না, আমি আমার তন্ত্র শক্তির দ্বারা ওকে দেখতে পাচ্ছি। উনি আরো বললেন, তবে জিন কখনোই নিজে থেকে কারো শরীরে প্রবেশ করতে পারে না, যতক্ষণ না কেউ তাকে অন্য কারোর ওপর চালান করছে। এই কথা শোনার পর আমি আর ভাই মিলে সাধু বাবাকে পা ধরে বলতে লাগলাম, আমাদের মাকে আপনি সুস্থ করে দিন বাবা, আপনি আমাদের মাকে সুস্থ করে দিন বাবা, যা লাগে তাই দেবো বাবা, আপনি আমার মাকে সুস্থ করে দিন বাবা। পাছাড় পাছাড়, আমি দেখছি কি করতে পারি, দাঁড়া, একটা শেষ চেষ্টা তো করতেই হবে। এই বলে সাধু বাবার কথা মতন বাবা
শক্ত করে মায়ের হাতটা চেপে ধরল। আর ঠিক তখন মা এক অচেনা গলায় বলতে লাগলো, তুই আমার কিচ্ছু করতে পারবি না। আমি এখন আগের থেকে অনেক বেশি শক্তিশালী। তোকে আমি ছাড়বো না। সাধু বাবা আর দেরি না করে বিড়বিড় করে মন্ত্র পড়তে শুরু করলো, আর সাথে সাথে ফু মারতে থাকলেন আমার মায়ের দিকে। এদিকে মা, যার শরীরে প্রায় সব বল শেষ, সে বাবাকে অলৌকিকভাবে সজোরে এক ধাক্কা মেরে দূরে ঠেলে সরিয়ে দিয়ে এক লাফে ঝাঁপিয়ে পড়ল সাধু বাবার ওপর। ভার সামলাতে না পেরে সাধু বাবা মাটিতে পড়ে যান, আর মা তার বুকের ওপর বসে নখ দিয়ে খুবলে নিচ্ছে মুখের চামড়া আর তার চোখ দুটো। কামড় বসাচ্ছে তার গলায়। গলার মাংস, শিরা উপশিরা যেন ছিঁড়ে যাচ্ছে, দাঁত দিয়ে ছিঁড়ে খাচ্ছে সমস্তটা। মায়ের সারা মুখ তখন লাল রক্তে ভরে গেছে। চোখের সামনে মাকে এই ভয়ঙ্কর রূপে দেখে ভাই বলল, এই দাদা, তুই মাকে সামলা, আমি এক্ষুনি গিয়ে গ্রামের লোকজনদের ডেকে আনছি। এই দৃশ্য দেখে আমার কণ্ঠস্বর হারিয়ে গেছে তখন। আর বাবার মাথায় গভীর চোট লাগার কারণে কিছুক্ষণ আগেই জ্ঞান হারিয়েছেন তিনি। আমার চোখের সামনে দেখলাম সাধু বাবা সেই মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ছটফট করতে করতে মারা গেলেন। এবার মা সেই রক্ত লাগা দাঁত বের করে বীভৎস ভয়ঙ্কর দৃষ্টিতে ঘুরে তাকালো আমার দিকে। আমার তখন ঘামে ভিজে গেছে গোটা শরীর, ভয়ে থরথর করে কাঁপছে আমার গোটা দেহ। মনে হচ্ছিল এ আমাদের মা হতেই পারে না। নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছিলাম না সেই মুহূর্তে। ডান দিকে তাকিয়ে দেখলাম বাবার জ্ঞান ফিরছে ধীরে ধীরে। মা আমার ওপর ঝাঁপিয়ে পড়ার আগেই মায়ের পেছন থেকে কিছু একটা দিয়ে মায়ের মাথায় আঘাত করতেই সঙ্গে সঙ্গে মা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। ভাইও ততক্ষণে গ্রামের লোকজন এনে হাজির। একদম ভণ্ড সাধু ছিল শালা, চলে গেছে ভালোই হয়েছে বুঝলি, অনেকদিন ধরে এই গ্রামের লোকজনদের বোকা বানাচ্ছিল, মরে গেছে আপদ গেছে। গ্রামের লোকজনদের মধ্যে কিছুজন এই ধরনের কথাবার্তা বলে আমাদের ওখান থেকে চলে যাওয়ার নির্দেশ ছিল এবং আমাদের বলল আমরা যেন কখনো ওখানে আর ফিরে না যাই। তারপর থেকে মাকে বাড়িতে একটা ঘরে সারা দিন রাত বন্ধ করে রাখতে বাধ্য হলাম। দুপুরে প্রায় 3 জনের খাবার একাই খেয়ে নিত মা। সারা দিন ওই ঘর থেকে আসতো ভয়ানক এক গোমরানির শব্দ। আমরা কেউই রাতের বেলা ওই ঘরের কাছে যেতাম না। এরই মাঝে আমি ও বাবা নানাভাবে চেষ্টা করেই যাচ্ছিলাম যে কিভাবে মাকে সুস্থ করা যায়। বিভিন্ন ডাক্তার, বদ্যি, তান্ত্রিক, সাধু কেউই কিচ্ছু করতে পারছিল না। 13 দিন টানা ওইভাবে থাকার পর এক রাতে মা মারা যান। অন্ধকারে দরজা খুলে ঘরে ঢুকতেই একটা বিশ্রী গন্ধ নাকে এলো। হারিকেনের আলোয় দেখলাম অবাক করা এক দৃশ্য। দেখলাম মায়ের শরীর একদম আগের মতো সুস্থ হয়ে গেছে। দেখে মনেই হচ্ছে না যে মানুষটার আদেও কিছু হয়েছিল, কিন্তু লুটিয়ে পড়ে আছে তার দেহ ঘরের মেঝেতে। দেখে কান্নায় ফেটে পড়লাম আমি। তার পরের দিন সকালবেলা মায়ের শেষ কৃত্য সেরে ভাইকে আর বাবাকে নিয়ে ফিরে এলাম বাড়ি। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর আমরা তখনও মায়ের শোকে কাতর। ভাই কাজে যায় না বললেই চলে। এমনই এক দুপুর বেলায় হঠাৎ সাভানা ফিরে এলো। বাবা, ভাই, আমি তখন হতবাক হয়ে একে অপরের দিকে দেখছি। বাবা জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি আবার কি মনে করে এখানে? সাভানা বলল, আমি আসলে তখন আমার ধর্ম বদলাতে রাজি ছিলাম না, কিন্তু এখন আমি নিজেকে বুঝিয়েছি
যে মানুষের ওপরে ধর্ম নয়, ধর্মের ওপরেই মানুষ। নিজের ভুল আমি বুঝেছি আজ। জানি অনেকটা দেরি হয়ে গেছে, তবুও আমি তোমাদের সবার কাছে অনুরোধ করব, আমায় তোমরা ফিরিয়ে নাও, দয়া করে ফিরিয়ে নাও গো। আমি এখন অনেক বদলে গেছি। এই কথা শুনে বাবা ও ভাই ওকে মেনে নিলেও আমার মনে কিঞ্চিত সন্দেহ তখনও ছিল। যদিও বাবার মুখের ওপরে কথা বলার সাহস আমার কোনোদিনই ছিল না, তাই বাবার মতে রাজি না হয়ে থাকার কোনো উপায়ও ছিল না। প্রায় 1 মাস কেটে যায়। তারপর বেশ ভালোই সংসার করছিল সাবানা আর সুশান্ত একসাথে। বাবা একদিন বাজার করে ফেরার সময় বড় রাস্তায় হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। এরপর থেকে মাঝে মাঝেই বাবার বুকের বাঁ দিকটা ব্যথা করতে শুরু করে, কেমন যেন কমজোর হয়ে পড়তে থাকে দিন দিন। আমারও সেই সময় কাজে যেতে খুব একটা ভালো লাগতো না, একটা অলসতা কাজ করতো অদ্ভুত ভাবে। মানে আমি কেমন যেন একটা নিস্তেজ কুঁড়ে প্রকৃতির হয়ে গেছিলাম। ভাইয়েরও 2 দিন ধরে বেশ জ্বর, ঘুমের ঘরে কিসব উল্টো পাল্টা বকছে। এক কথায় আমরা 3 জনেই বাড়ির অসুস্থ, একমাত্র সাবানাই সুস্থ ছিল সেই মুহূর্তে, আর বাবা ও ভাইয়ের দেখভালও করছিল। আমার একদিন আবার কাজের সূত্রে ডাক এলো, কুড়িগ্রামের বাইরে কাজে যেতে হবে দিন 4 জন্য। এবার ভালো রকম টাকাও দেবে কোম্পানি। অনেকদিন ঘরে বসা, আর্থিক অভাব বাড়ির দোরগোড়ায়, তাই আর মানা করলাম না, চলে গেলাম কাজে। 2 দিন হতে না হতেই আমার শরীর বেশ খারাপ হতে শুরু করলো। আমি আর কোনো রকম ঝুঁকি না নিয়ে ফিরে এলাম নিজের বাড়িতে। এসে দেখলাম বাবার শরীর আগের থেকে অনেক বেশি ভেঙে গেছে। ভাইও বিছানা ছেড়ে এখনো উঠতে পারে না। আর সাবানাকে লক্ষ্য করতেই দেখলাম ওর চোখের নিচে বেশ গাঢ় হয়ে কালি পড়ে গেছে। ভাবলাম বোধহয় চিন্তায় এইরূপ অবস্থা। পরে জানতে পারলাম ও আবার রাত জেগে সেই সব পুরনো তন্ত্রবিদ্যা শুরু করেছে। এবার আমাদের বাড়ি থেকেই ও এই সব কাজকর্ম করত। আমি না থাকায় ওকে ইদানিং বাড়ির বাইরেও বেরোতে হতো না খুব একটা। এই কথা জানতে পেরেই আমি সঙ্গে সঙ্গে ভাইয়ের ঘরে গিয়ে সাবানাকে বললাম, এইসব আমাদের এখানে চলবে না, এইসব যদি করতেই হয় তাহলে অন্য কোথাও যাও, অন্য কোথাও গিয়ে করো। এই বলে আমি ঘর থেকে বেরিয়ে যাই। বেশ অনেকক্ষণ পর ফিরে এসে দেখি সাবানা নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। আমিও মনে মনে ভাবলাম আপদ গেছে, যাক। সেদিন রাতেই আমি আমার গল্পের বই পড়া শেষ করে বাথরুম যাবার সময় ভাইয়ের ঘরে উঁকি মারতেই যা দেখলাম বিছানার সাথে মিশে গেছে সুশান্তের শরীর, কিন্তু তার চোখ দুটো খোলা। অদ্ভুতভাবে চোখের মাঝে কালো মণিটা নেই, কেমন যেন ফ্যাকাশে সাদা চোখে তাকিয়ে আছে এই জানলার দিকেই, যেখান থেকে আমি ওকে দেখছিলাম। আমি তখন কি করব কিছু বুঝতে পারছিলাম না, তাই বাবাকে ডাকার জন্য বাবার ঘরের দিকে গেলাম। বাবার ঘরের দরজায় টোকা মারতে যাব, ঠিক এমন সময় আজ রাতে তোর বাবাকে যা দেখার দেখে নে, কাল তোর বাবা মরবে। এই বলেই কে যেন বিশ্রী গলায় হাসতে থাকে। আমি একটু স্থির হয়ে ভালো করে শুনে দেখলাম এই গলার আওয়াজ ভেসে আসছিল ভাইয়ের ঘরের ভেতর থেকে। এবার আমি বেশ ভয় পেয়ে গেলাম, আর বাবার ঘরের দরজায় জোরে জোরে হাত দিয়ে আওয়াজ করতে লাগলাম। বাবা দরজা খুলে বেরোতেই আমি বাবাকে জড়িয়ে ধরলাম আর বললাম, বাবা তুমি দয়া করে কাল ঘর থেকে বেরিও না, সারাদিন তুমি ঘরেই থেকো, কেমন? এমনিতেই বাবার বুকের ব্যথাটা আগের থেকে এখন বেশ বেড়েছে। বাবা তখন বেশ কৌতূহল নিয়ে বলল, কেন রে, কি হলো? ছোটটা ঠিক আছে তো বাবু? আমি তখন বললাম, ভাই যেন কেমন বিভৎস ভাবে বিছানায় চোখ খুলে শুয়ে আছে। কি বলছিস, চল দেখি। আমি আর বাবা গেলাম ভাইয়ের ঘরের দিকে।
ভাইয়ের ঘরের দরজা সবসময় এমনি ভেজানো থাকতো, তাই দরজা হালকা ধাক্কা মারতেই খুলে গেল। হারিকেনের আলোয় দেখলাম ভাইয়ের ডান হাতটা পুরো কালো হয়ে গেছে, আর মাথার সামনের দিকের চুলগুলো কেউ যেন টেনে ছিঁড়ে দিয়েছে, যে কারণে মাথা থেকে রক্ত বেরোচ্ছে বেশ খানিকটা। তাকিয়ে আছে সেই জানলার দিকে। বাবা দুবার ভাইকে ডাকতেই, খোকা, এই খোকা। ভাই ঘুরে তাকালো আমাদের দিকে। সে কি ভয়ঙ্কর চোখ! চোখের পুরো অংশটাই সাদা, চোখের কোথাও কোনো মনি নেই। বাবা ভাইকে এই মর্মান্তিক অবস্থায় দেখা মাত্রই হঠাৎ বুকের ব্যথা ওঠে আর মাটিতে পড়ে যায় তৎক্ষণাৎ। আমি সঙ্গে সঙ্গে বাবাকে তোলার জন্য এগোতে যাব, এমন সময় আবার সেই বিশ্রী গলার আওয়াজ। তাকিয়ে দেখলাম ভাই এবার হিন্দিতে বলছে, तेरा बाप तो गया, अब तू भी जाएगा। আমি ওই মুহূর্তে ওর কথায় কান না দিয়ে বাবাকে বাঁচানোর জন্য দৌড়ে গেলাম বাবার কাছে। মাথাটা মেঝে থেকে তুলতেই দেখলাম বাবার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। বাবা আর নেই, বাবা মারা গেছে। আমি অবাক, তখন দিশাহারা হয়ে বাবার মাথাটা আমার কোলে রেখে চিৎকার করে কাঁদতে থাকি। হঠাৎ মাথায় আসে সাবানার কথা, ওই করাচ্ছে এসব। আমি আর দেরি না করে দৌড়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে একটা সাইকেল নিয়ে সাবানাদের বাড়ির উদ্দেশ্যে। পৌঁছে গেলাম ওদের মহল্লায়। একটু খোঁজ করতেই সাবানাদের বাড়ি খুঁজে পেয়ে গেলাম, কিন্তু সেখানে গিয়ে দেখলাম যে সাবানাকে ওর আব্বু বাসা থেকে আগেই বের করে দিয়েছে এইসব কাজের জন্যই। এখন নাকি সে তার কোনো বান্ধবীর এক বাড়িতে ঠাঁই নিয়েছে। তাই আর দেরি না করে সেখানকার ঠিকানা জোগাড় করে বেরিয়ে পড়লাম সেই বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে। এবং সেখানে গিয়ে বাড়ির বাইরে থেকে দুবার ডাকতেই দরজা খুলে বেরিয়ে এলো সাবানা, আর বেরিয়ে এসে বলল, কি করতে এসেছেন? ভাইয়ের প্রাণ ভিক্ষা চাইতে? আমি তখন সন্দেহে সুরে বললাম, তুমি তাহলে এতদিন ধরে এইসব করছিলে? আমার প্রশ্নের উত্তরে সাবানা বলল, না, আপনার মাকে আমি কষ্ট দিতে চেয়েছিলাম, কিন্তু যে জিনটাকে আমি পাঠিয়েছিলাম এই কাজের জন্যে সে আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আর আপনার মা প্রাণ হারায়। আপনার বাবাকেও আমি মারতে চাইনি, উনি খুব ভালো মানুষ ছিলেন। তবে আপনাদের বাসায় আমি দুটো জিন রেখে এসেছিলাম যারা আপনাদের ঘুম কেড়ে নেবে আর ক্রমশ মৃত্যুর সাথে পরিচয় করাবে। আমি আর আমার রাগ ধরে রাখতে পারলাম না। সাবানাকে ধাক্কা মেরে সরিয়ে দরজা খুলে ঘরে ঢুকতেই দেখি একটা কাপড়ের পুতুল তার বিছানায় রাখা, পাশে কিছু ছেঁড়া কাপড়ের টুকরো, অল্প ছেঁড়া মানুষের মাথার চুল, আর একটা ছোট্ট বাটিতে রাখা কিসের যেন রক্ত। সেই রক্ত লাগানো ছিল পুতুলের গায়েও। ভালো করে লক্ষ্য করে দেখলাম পুতুলটার একটা হাত বিশ্রীভাবে পোড়া, সাথে পুতুলটার চোখে মোমবাতির মোম দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে সেই চোখ। আমার তখন মনে পড়ল ঘরে ফেলে এসেছি বাবার মৃতদেহ, ভাইটাও বাঁচবে কিনা জানি না। অত রাগের মাঝেও চোখে আমার জল চলে এলো, আর তখন বুঝতে বাকি রইল না যে এই পুতুলের মধ্যেই আমার ভাইকে বন্দি করে রেখেছে সাবানা। আমি তখন আমার জ্ঞান সামলাতে না পেরে সাবানার কাছে কাকুতি মিনতি করতে থাকি আর ভাইয়ের জন্য প্রাণ ভিক্ষা চাইতে থাকি। সাবানা কিছুতেই আমার ভাইকে ছাড়তে রাজি হচ্ছিল না। আমি অনেকবার হাত জোড় করে ক্ষমা চাইতে লাগলাম, তারপরেও সাবানা রাজি না হওয়ায় আমি বললাম, আমার ভাই তো তোমাকে শুধু ভালোই বেসেছে বলো, ও তো সবসময় তোমার পাশে দাঁড়িয়েছে বলো, কোনোদিন তোমার কষ্ট দিতে চাইনি। তাহলে তুমি এখন কিভাবে ভাইকে এত কষ্ট দিচ্ছ? তোমার মনে কি এতটুকু মায়া দয়া নেই সাবানা?
আমার এই কথা শুনে সাবানা একটু স্থির হয়ে চুপ করে যায়। কিছুক্ষণ পর বলে, আপনি এখন বাসায় ফিরে যান। আপনার ভাই সুস্থ হয়ে যাবে, কিন্তু ওর জীবন থেকে হারিয়ে যাবে কোনো একটা মূল্যবান জিনিস। তবে কি, সেটা তার ইচ্ছা, যে এখন ওর শরীরে বাস করছে। সাবানার এই কথায় আমি তখন কিছুটা স্বস্তি বোধ করলাম। বাড়ি ফিরে গেলাম বাবার শেষ কাজ সম্পন্ন করার জন্য। এরপর কেটে গেছে প্রায় 3 বছর। এখন আমার ভাই সুশান্ত বেশ সুস্থ, তবে সে আর আগের মতন কথা বলতে পারে না। সাবানার কথা অনুযায়ী সেই জিন ভাইয়ের শরীর ছেড়ে যাওয়ার সময় নিয়ে গেছে তার গলার আওয়াজ। এটাই বোধহয় ছিল সেই জিনের শর্ত। আজকের ঘটনাটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। আর যদি তোমাদের এই ঘটনা ভালো লাগে তাহলে লাইক এন্ড শেয়ার করতে ভুলো না। তোমরা যদি চাও তাহলে তোমাদেরও কোনো বাস্তব ভয়ের ঘটনা আমার সঙ্গে শেয়ার করতে পারো। নিজের সত্যি কোনো ঘটনা শেয়ার করতে চাইলে কমেন্ট বক্সে লিখে জানাও। আগামী দিনে এই ধরনের ভয়ের ঘটনা আরো পেতে হলে ওই লাল বাটনটা প্রেস করে দাও, যাতে আমি কোনো ঘটনা শেয়ার করলেই সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। চলো আজকের মতো বিদায় নেওয়ার পালা। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। সঙ্গে থাকো, শুনতে থাকো ভূতালা।